বাংলাদেশের সামরিক গোয়েন্দা পরিদপ্তর যাকে বলে ডিজিএফআই, সেই ডিজিএফআই এর ডিজি মানে মহাপরিচালক মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী, তিনি সম্প্রতি নিয়োগ পেয়েছেন 4-5 দিন আগে। তো তিনি গতকালকে ভারতে গিয়েছেন সস্ত্রীক, এবং এটা কিন্তু বাংলাদেশ সরকার গোপন রেখেছিল, কিন্তু ভারতীয় বিভিন্ন পত্রিকায় লেখালেখি হয়, জানাজানি হয়। তারপর বাংলাদেশ সরকার স্বীকার করে যে আসলে তিনি চিকিৎসার জন্য গিয়েছেন সস্ত্রীক। এখন প্রশ্ন হচ্ছে যে চিকিৎসার জন্য কেন ভারতে যেতে হলো? মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী এই শুক্র 8 দিনও হয় নাই তিনি মহাপরিচালক পদে নিয়োগ পেলেন ডিজিএফআই এর সামরিক গোয়েন্দা পরিদপ্তরের মতো গুরুত্বপূর্ণ পদে, এবং তারপরই তার চিকিৎসার জন্য ভারতে যাওয়া লাগলো এত দেশ থাকতে। আর তিনি তো আর একেবারে গরিব নন যে তিনি ভারতে যাবেন, তিনি ইচ্ছা করলে থাইল্যান্ড, সিঙ্গাপুর যেতে পারতেন চিকিৎসার জন্য, তাই না? তো এই যে তিনি ভারতে গেলেন, নিশ্চয়ই তিনি সেখানে নিরাপত্তা বিষয়ক কোনো মিটিং করবেন ভারতীয় কারো সঙ্গে। হ্যাঁ, তো আমি ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ীর কাছে জানতে পারলাম যে আসলেই তিনি সেখানে একটি নিরাপত্তা বিষয়ক মিটিং করবেন ভারতীয় নিরাপত্তা বিষয়ক কোনো কর্মকর্তার সঙ্গে, এবং তারেক রহমান সরকারের নির্দেশেই তিনি ভারতে গিয়েছেন ওই নিরাপত্তা বিষয়ক বৈঠকটি করার জন্য, যেটা গত 5 বছর ধরে কিন্তু কোন ডিজিএফআই ডিজি এর আগে ভারতে যাননি। শেখ হাসিনার আমলের মাঝামাঝি সময়ে একজন গিয়েছিলেন, তারপর এই প্রথম একজন গেলেন। আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস সরকারের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের যেই খারাপ সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা আসলে তারেক রহমান একটু একটু করে কাটিয়ে ওঠার চেষ্টা করতেছেন। এবং আমি মনে করি যে তারেক রহমানের সঙ্গে ভারতের সম্পর্ক ইউনূসের সময় চাইতে ভালো হলেও আসলে শেখ হাসিনার সময়ের মতো এত ঘনিষ্ঠ হবে না। শেখ হাসিনা যেমন ভারতের প্রতি পূর্ণ মাত্রা নির্ভরশীল ছিল, এখন তো তারেক রহমান সেটাকে কাটিয়ে পারস্পরিক নির্ভরশীলতার দিকে যাবেন, যে ভারতও নির্ভরশীল, বাংলাদেশও নির্ভরশীল। এই যে ডিজিএফআই ডিজি মেজর জেনারেল কায়সার চৌধুরী তিনি ভারতে গেলেন, আমি এটাকে কিন্তু নেগেটিভলি দেখি না, কারণ সরকার বলেছে তিনি গিয়েছেন। ইউনূস সরকার বলেছিল লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে পাকিস্তান যাও, প্রতিরক্ষা বিষয়ক আলাপ আলোচনা করো। আবার ইউনূস সরকার লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে বলেছিলেন পাকিস্তান যাও, তারা গিয়েছেন। এখন পাকিস্তান গিয়ে এই দুইজন লেফটেন্যান্ট জেনারেল ভারতের চক্ষুশূল হয়েছেন। ফলাফল হচ্ছে তারেক সরকার ক্ষমতা এসে তাদেরকে কম গুরুত্বপূর্ণ পদে বদলি করে দিয়েছে। এগুলি সবই হচ্ছে আসলে রাজনীতি। তো আমার মনে হয় যে ক্ষমতা আসার আগে তারেক রহমানের সঙ্গে ভারতের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটা আমেরিকার সঙ্গে হয়েছে। আমেরিকার তৎকালীন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন 2 বার গেছেন লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করার জন্য। তারপরে ভারত দেখা করেছে, কিন্তু ভারত দেখা করেছে তারেক রহমানের সঙ্গে, এবং এটা পুরো ডিল করেছে লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনই এই পুরোটা ডিল করেছে, এবং তাদের সঙ্গে তারেক রহমানের একাধিক বৈঠক হয়েছে, সেই বৈঠকে কথা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে তারেক রহমান আসলে এই ধরনের ডিল করলো কেন? কেন তারেক রহমান ভারতকে কথা দিয়েছেন, আমেরিকায় কথা দিয়েছেন যে ক্ষমতা এলে তিনি তাদের এই সব দাবিগুলো পূরণ করবেন? আমি 2-1 বিএনপি নেতাদের সঙ্গে আলাপ করেছি, তারা বলতেছে যে দেখেন, তারেক রহমান কিন্তু ডক্টর ইউনূসকে পুরোপুরি বিশ্বাস করতেন না। তারেক রহমান মনে করতেন যে যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, নির্বাচন দিলে আমরাই সরকার গঠন করব, কিন্তু সরকারের মধ্যে বিভিন্ন উপদেষ্টারা অনবরত ডক্টর ইউনূসকে ভুল বুঝাচ্ছে। কাজে এখন যদি আমরা ডক্টর ইউনূসের সঙ্গে সরাসরি একদম আপন হয়ে যাই, ক্লোজ হয়ে যাই, এবং জুলাই সনদ বা বিভিন্ন বিষয়ে একই সুরে কথা বলি, তারপর যদি ডক্টর ইউনূস নির্বাচন না দেয়, তাহলে আমরা আমেরিকা ভারতকেও হারাবো, ইউনূসকেও হারাবো। একুলো গেল। তো সুতরাং তারেক রহমানের কথা হচ্ছে যে সবার সঙ্গে একটা মিল দিয়ে চলা। দেখেন না, এই যে বললো যে হ্যাঁ গণভোট মেনে নিব, জুলাই সনদ মেনে নিব, সবই করব, কিন্তু নির্বাচনের পরে মেজর হাফিজ বলতেছে যে এগুলো তো কথা বলছি, না বলে তো নির্বাচন দিত না, কিন্তু আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবে না। আবার এই গণভোটের বিরুদ্ধে 2 জন বিএনপি পন্থী আইনজীবী তারা রিট করেছে আদালতে, এবং এই 2 জন বিএনপি পন্থী আইনজীবী কিন্তু তারেক রহমানের নির্দেশেই এই মামলাটা করেছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে দেখি আমরা আদালত কি রায় দেয়। এখন আদালত যদি বলে গণভোট অবৈধ, তাহলে আর তাদের এই ঝামেলা করা লাগলো না সংসদে। তা না হলে জামাত এনসিপি বলবে যে যেহেতু গণভোটে হ্যাঁ যুক্ত হয়েছে, সুতরাং তোমরা সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসাবে শপথ নাও এবং সংস্কার বাস্তবায়ন করো। এখন যদি এই আদালত বলে যে এটা অবৈধ, তাহলে এইসব লেখা চলে যায়, তাহলে ওই আদালতের ঘাড়ে বন্দুক রেখে তাদের উদ্দেশ্য হাসিল করা যায়, যেমনটা হাসিনা করেছিল কোটা সংস্কারের সময়, এরকম আর কি। তো এখন তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, এখন ওই ভারত এবং আমেরিকাকে দেওয়া কথা বাস্তবায়ন করার পালা। সেটা বাস্তবায়ন করতে গিয়ে আসলে
তারেক রহমান খুব ভেবেচিন্তে এগুচ্ছেন। তিনি ভারত এবং আমেরিকাকে যে কথা দিয়েছেন সেই কথা রাখছেন, পাশাপাশি যাতে এনসিপি এবং জামাতও রাগ না হয় তাদেরকেও তিনি ম্যানেজ করে চলার চেষ্টা করতেছেন। ওদিকে সবচেয়ে অবমূল্যায়িত হচ্ছে চীন এবং পাকিস্তানপন্থীরা, তারা তেমন একটা সুযোগ পাচ্ছে না। এখন দেখা যাক তারেক রহমান আসলে এই পুরো ভূরাজনীতিকে কিভাবে মেনটেন করতে পারেন। এবং পল কাপুর অলরেডি বাংলাদেশে আসছেন, মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। সেই পল কাপুর যিনি ওই ডোনাল্ডুর মতো, বাইডেনের সময় ছিলেন ডোনাল্ডু ওই রকম, তিনি ভারতে ছিলেন 3 দিন। সেখান থেকে তিনি গতকালকে ঢাকায় আসলেন এবং ভারতে তিনি 3 দিন বিভিন্ন পর্যায়ের উচ্চ পর্যায়ের ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন। এবং সেখানে আওয়ামী লীগের এবং ভারতীয় কিছু গুজববাজ মিডিয়া তারা বলতেছেন যে পল কাপুর নাকি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। এই বিষয়টা সম্পূর্ণ মিথ্যা, আমি দায়িত্ব নিয়েই বলছি। পল কাপুর শেখ হাসিনার সঙ্গে দেখা করেননি বা করার কোনো কারণও নেই, কারণ শেখ হাসিনা তো আর প্রধানমন্ত্রী না। এবং এই গুজব মিডিয়া বলতেছে বাংলাদেশে এসেও নাকি এই পল কাপুর তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন, হুইচ ইজ রাইট, করতেই পারে। তারপরে বাণিজ্য মন্ত্রী মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন এবং তিনি জামাতের নেতা এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এবং পল কাপুর নাকি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করবেন, সাবর হোসেন চৌধুরী সহ অন্যান্যরা। এবং এই ধরনের কোনো কথাও কিন্তু আমরা শুনিনি, বৈঠক করার কারণও নাই। তবে একটা বিষয় দেখার আছে যে পল কাপুর আসলে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেন কিনা। যদি পল কাপুর ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেন তাহলে আমরা বুঝবো যে ইউনূস কিন্তু এখনো মাঠ ছাড়ে নাই, কোনো না কোনো ভাবে সে তার প্রভাব ধরে রেখেছে। আর যদি পল কাপুর ডক্টর ইউনূসের সঙ্গে কোনো বৈঠক না করে তাহলে বুঝতে হবে যে ডক্টর ইউনূস আর মাঠে নাই। এখন তারেক রহমান সরকার কিন্তু ডক্টর ইউনূসের প্রতি কিন্তু খুশি না, এটা হচ্ছে বাস্তবতা। তারেক রহমান সরকার ডক্টর ইউনূস সরকারকে পছন্দ করতেন না, কিন্তু পছন্দের অভিনয় করতেন। এখন যখন ক্ষমতায় আসছেন তখন কিন্তু এই ভাবটা দেখাচ্ছেন। যেমন 2টা উদাহরণ দিই। একটা হচ্ছে যে ডক্টর ইউনূস ক্ষমতা থেকে যাওয়ার 2 দিন আগে তিনি নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে 1 বছরের জন্য প্রধানমন্ত্রী যে সিকিউরিটি পায় এসএসএফ এর, সেটার অনুমোদন তিনি করে গিয়েছেন। এখন সরকারের নির্বাহী আদেশে যেই সব গেজেট প্রকাশিত হয় সেই সব গেজেটগুলো কিন্তু একটা ওয়েবসাইটে পাওয়া যায়, বাংলাদেশ সরকারের একটা ওয়েবসাইটে। সেই ওয়েবসাইট থেকে কিন্তু তারেক রহমান সরকার এই গেজেটটা সরিয়ে দিয়েছে। এখন গেজেট সরিয়ে দিলেও ওই যে ডক্টর ইউনূস পদত্যাগ করার আগে তিনি তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে গিয়েছেন 1 বছরের জন্য, সেটা কিন্তু এখনো তারেক রহমান সরকার বাতিল করেনি। ইচ্ছা করলে করতে পারে, বাট হয়তো বিরক্ত হয়ে ওই গেজেটটা আসলে ওয়েবসাইট থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে ডক্টর ইউনূস এটা করে তিনি কোনো বিধি লঙ্ঘন করেননি, কারণ সাবেক উপদেষ্টা লতিফুর রহমান 2001 সালে তিনিও ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে 1 বছর ভিআইপি সুবিধা পেয়েছিলেন। যাই হোক, হতে পারে। কিন্তু তারেক রহমান সরকার বিভিন্ন কারণে ইউনূস সরকারের উপর সন্তুষ্ট না, বিশেষ করে কয়েকজন উপদেষ্টার প্রতি তারেক রহমান ভীষণ বিরক্ত। এর আরেকটা উদাহরণ কি, সেটা হচ্ছে আপনারা জানেন যে গতকালকে দুর্নীতি দমন কমিশনের যে প্রধান পরিচালক আব্দুল মোমেন সহ একদম পুরো টিমকেই তারেক রহমান বিদায় করে দিয়েছেন, যা অনেকেই অবাক করেছে। যদিও তারেক রহমান তিনি ক্ষমতা আসার পরেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দিয়েছেন, গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়েছেন, তারপরে সোনালী ব্যাংকের এমডি অনেকে সরিয়েছেন। এবং অনেকেই বলতেছেন যে তারেক রহমান এই 14-15 দিন ক্ষমতায় এসেই তিনি প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে যেভাবে দলীয়করণ করতেছেন, শেখ হাসিনাও কিন্তু এটা করতে তার 5 বছর লেগেছিল। এমনকি সেনাবাহিনীতে তারেক রহমান ব্যাপক পরিবর্তন এনেছেন, পুলিশের ভিতরেও ব্যাপক পরিবর্তন এনেছেন, রদবদল করেছেন। এবং এই কাজটা করতে কিন্তু শেখ হাসিনার 5 বছর লেগেছিল, তারেক রহমান এটা একদম 14-15 দিন শেষ করে দিয়েছেন। এবং এটা কিন্তু কোনো ভালো লক্ষণ না। যাই হোক, তো আব্দুল মোমেনের কথা ফিরে আসি। দুর্নীতি দমন কমিশনের প্রধান আব্দুল মোমেন, যাকে নিয়োগ দিয়েছিলেন ডক্টর ইউনূস। তো আমি শুনলাম যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি চেয়েছিলেন যে থাকুক না দুর্নীতি দমন কমিশনের প্রধান হিসেবে ডক্টর আব্দুল মোমেন, কারণ তিনি এক সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সহকারী সচিব ছিলেন। তো সে থেকে একটা মানে উইক মাইন্ড ছিল তারেক রহমানের এই মোমেনের প্রতি, থাকুক, রয়েছে থাকুক। কিন্তু 3-4 দিন আগে ইউনূস সরকারের সাবেক সড়ক এবং সেতু এবং জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির খান, তিনি সরকারি বাসা, যেই মিন্টু রোডের সরকারি বাসা থাকতেন, সেই বাসা ছেড়ে দেওয়ার আগের দিন একটা ইফতার পার্টির আয়োজন করেন। সেই ইফতার পার্টিতে সাবেক সরকারের প্রায় সবাইকেই দাওয়াত দেন। এবং এই ঘরোয়া ইফতার পার্টির খবর আমরা জানলাম প্রেস সচিব শফিকুল আলমের একটা ফেসবুক পোস্ট থেকে। তিনি একটি ছবিও দিয়েছেন, সেখানে দেখা গিয়েছে যে ডক্টর ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারা, সাকওয়াত সাহেব ছিল, আসিফ নজরুল ছিল, তারপরে মাত্র একদিন আগে সাবেক গভর্নর আহসান এইচ মনসুর ছিল, এবং সরকারি
আরো অনেক কর্মকর্তা ছিল, ইনক্লুডিং এই ডক্টর মোমেন, দুদকের মহাপরিচালক। এই জিনিসটা তারেক রহমান ভালোভাবে নেননি। বিশেষ করে যেই ফয়জুল কবির খান, উপদেষ্টা ফয়জুল কবির খান, যিনি কিন্তু আদিলুর রহমান খান, গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা, এই আদিলুর রহমান খান এবং ফয়জুল কবির খান এই দুইজন মিলে কিন্তু নির্বাচনটাকে পেছানোর অনেক চেষ্টা করেছেন। তারেক রহমান এই দুইজন লোক সহ রেজওয়ানা হাসানকে পছন্দই করেন না। তারেক রহমান মনে করেন যে রেজওয়ানা হাসান, ফয়জুল কবির খান এবং আদিলুর রহমান খান এই তিনজন মূলত কন্টিনিউ ষড়যন্ত্র করেছে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য। গত পরশুদিন আদিলুর রহমান খান নির্বাচন পর্যবেক্ষণের জন্য নেপালে যাওয়ার পথে কিন্তু তাকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়। 1 ঘন্টা হয়রানি করার পরে তারপর তাকে যেতে দেওয়া হয়। এটাও কিন্তু সরকারের এক ধরনের নির্দেশেই হয়েছে বলে অনেকে মনে করেন। দুদকের মতো একটি সাংবিধানিক পদে থেকে সরকারের অনুমতি ছাড়া সাবেক সরকারের ইফতার পার্টিতে অংশগ্রহণের জন্য তারেক রহমান যার পণ্যায় এই ডক্টর আব্দুল মোমেনের প্রতি ক্ষিপ্ত হন। ক্ষিপ্ত হয়ে তিনি বলেন যে পুরো টিমকেই চলে যেতে হবে, বাট 1 মাস সময় দেওয়া যেতে পারে। কিন্তু তখন তারেক রহমানের কাছের লোক তারেক রহমানকে এই ডক্টর মোমেনের আরেকটা অপকর্মের কথা বলেন। কি সে অপকর্ম? সেটা হচ্ছে গত বছরের 9 ডিসেম্বর ছিল আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস। হ্যাঁ, তো সেখানে অতিথি হয়ে এই আব্দুল মোমেন কি বলেছেন? তিনি বলেছেন যে যদি জনগণ চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের ভোট না দেয় তাহলে দেশে দুর্নীতি এমনিতেই কমে যাবে। এখন তারেক রহমান মনে করতেছেন যে এই যে চাঁদাবাজ বলতেছে, দুর্নীতিবাজ বলতেছে, এগুলো আসলে ডক্টর আব্দুল মোমেন বিএনপিকেই বুঝিয়েছেন। আপনারা তো এমনিও দেখেছেন যে নির্বাচনের আগে যখন আমরা বলতাম যে চাঁদাবাজদের ভোট দিয়েন না, তখন বিএনপির লোকজন কমেন্টে গালিগালাজ করতো, কারণ চাঁদা তো ওরাই নেয়, তাই না? তো তারেক রহমান মনে করতেছেন যে গত বছরের 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবসে আব্দুল মোমেন যে বলেছেন যে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের ভোট দিবেন না, তার মানে তিনি পরোক্ষভাবে জনগণকে বলেছেন যে আপনারা বিএনপিকে ভোট দিবেন না। তো এইসব কারণেই তারেক রহমান আব্দুল মোমেনকে বলেছেন যে আপনি ইমিডিয়েটলি পদত্যাগ করেন। তো আব্দুল মোমেন বলেছেন যে আমাকে 1 মাস সময় দিন, 1 মাস সময় দিন, আমরা 1 মাসের মধ্যে ধাপে ধাপে পদত্যাগ করব এবং নতুন যাকে নিয়োগ দিবেন তাকে আমাদের কাজ বুঝিয়ে দিব। কিন্তু তারেক রহমান সরকার বলতেছে যে না, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে, প্রয়োজন আপনাদের 1 মাসের বেতন আমরা দিয়ে দিব, সমস্যা নেই, বাট আপনাদেরকে আর বিশ্বাস করা যায় না। তো এই হচ্ছে কি অবস্থা। ফিরে আসি পলকাপুর 3 দিনের ভারত সফর শেষে তিনি ঢাকায় এসেছেন। ঢাকায় এসে কিছু ব্যবসায়ীর সঙ্গে অলরেডি বৈঠক করেছেন। আগামীকালকে তিনি দফায় দফায় মিটিং করবেন, 2 দিনের সফর। রাজনীতিবিদ, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন এবং এই বৈঠকে আসলে আওয়ামী লীগের সঙ্গে কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা নাই। এবং ট্রাম্প সরকার আসলে এই মানবাধিকার, গণতন্ত্র এগুলো নিয়ে কিন্তু তো মাথা হয় না। আওয়ামী লীগ নেতাদের কোনো মাথা ব্যথা নাই। তবে একটা কথা আছে, সেটা হচ্ছে কি, যদি পল কাপুর যখন ভারতে ছিলেন, পল কাপুর মানে মার্কিন সরকারি পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর যখন ভারতে ছিলেন এবং ভারতে থাকা অবস্থায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পল কাপুর অবশ্যই বৈঠক হয়েছে। সেই বৈঠকে যদি জয়শঙ্কর কোনো কথা বলে থাকেন পল কাপুরকে যে তুমি তো ঢাকায় যাইবা, যাইয়া তুমি তারেক রহমান সরকারকে এই কথাগুলো বলো, আওয়ামী লীগ সম্পর্কে কথাগুলো বলো, যাতে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হয়, তখন হয়তো পল কাপুর এটা বলতেও পারেন তারেক রহমানকে যে আপনি আওয়ামী লীগকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দিন। এখন যদি এই কথা হয়ে থাকে আমরা তো জানতে পারবো, তাই না? কারণ জয়শঙ্করের সঙ্গে পল কাপুরের কি কথা হয়েছে রুদ্ধদ্বার বৈঠক, এটা তো আমরা জানবো না। বাট যদি এটা হয়ে থাকে তাহলে পল কাপুর হয়তো সেটা তারেক রহমানকে বলবেন যে ভারত থেকে একটা রিকোয়েস্ট আসছে, আওয়ামী লীগকে একটু পুনর্বাসনের সুযোগ করে দিন, বা যাদের নামে মামলা আছে তাদেরকে একটু জামিনে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দিন, নিষেধাজ্ঞা উঠিয়ে নিন, আমাদের উপর থেকে তারা রাজনীতি করুক, এই ধরনের কিছু বলতে পারে। বাট সেটা আমরা সময় হলেই জানতে পারবো, কারণ কিছু তো গোপন থাকে না। তবে আমার মনে হয় যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ আপাতত না দিলেও আওয়ামী লীগের অনেক নেতা কারাগার থেকে মুক্তি পাবে নিকট ভবিষ্যতে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে পল কাপুর তো তারেক রহমানকে যা বলার বলবেনি, সেটা আওয়ামী লীগের বিষয় হোক বা ভারতের নিরাপত্তার বিষয় হোক। কারণ পল কাপুর আসছেন বাংলাদেশে, আর বাংলাদেশের ডিজিএফ এর ডিজি গেছেন ভারতে। তো এই দুইটা জায়গায় কিন্তু একটা কথা আদান প্রদান হবে, একটা পলিসি নির্ধারণ হবে যে কিভাবে বাংলাদেশ এবং ভারত সন্ত্রাস দমনে এবং পারস্পরিক নিরাপত্তায় 2 দেশের নিরাপত্তা তথ্য আদান প্রদান করতে পারে। এতে উভয় দেশের শত্রুদেরকে চিহ্নিত করে দমন করা যায়, যেটা শেখ হাসিনার আমলে হতো। সেরকম একটা কিছু কিন্তু আবার শুরু হয়েছে, যেটা ইউনূসের 1.5 বছরে ভারত কোনো পাত্তাই পায়নি।
আবার সেটা শুরু হচ্ছে, এবং এটা তো হবে আসলে, কারণ ইউনূস তো আর পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল না। ইউনূসের ক্ষমতায় থাকাও লাগবে না, ইউনূস জানে যে সে চলে যাবে, এই কারণে ইউনূস ভারতকে পাতাইতো না। কিন্তু এটা পলিটিক্যাল গভর্নমেন্ট লাইক তারেক রহমান গভর্নমেন্ট, তারা কিন্তু চাইবেই ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন করতে, কারণ এছাড়া কিন্তু অনেক সমস্যা ছিল তারাও বোঝে। 5ই মার্চ থেকে ভারতের রাজধানী দিল্লিতে একটা রায়সিনা সম্মেলন আছে। এই রায়সিনা সম্মেলনে ভূরাজনীতি এবং ভূ অর্থনীতি নিয়ে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ভারতের রাজধানী দিল্লিতে আলাপ করবেন, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্করা বসবেন। সেখানেও ভারত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু খলিলুর রহমান সেখানে যাবেন না। না গেলেও সমস্যা নাই, আগামী 8ই মার্চ আমি যে শহরে থাকি লন্ডনে, সেই লন্ডনে কমনওয়েলথের পররাষ্ট্রমন্ত্রীদের একটা মিটিং হবে। সেই মিটিংয়ে খলিলুর রহমান এবং তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির অংশগ্রহণ করবেন, এবং সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে একটি বৈঠক সাইডলাইনে হওয়ার কথা রয়েছে। এবং সেই বৈঠকেই তারেক রহমান সরকারের কি প্ল্যান, কি পরিকল্পনা, বা কিভাবে কাজ করা যায়, ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি, এবং সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে ভারতের নিরাপত্তা, সেই নিরাপত্তা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হবে এই খলিলুর রহমান এবং জয়শঙ্করের মধ্যে। একসময় কিন্তু খলিলুর রহমানকে ভারত পছন্দই করতো না। ভারতের গোয়েন্দা সংস্থা সব সময় খলিলুর রহমান কোথায় যায়, কি করে, সব গতিবিধি তারা পর্যবেক্ষণ করত। হ্যাঁ, তো এখন সেই খলিলুর রহমান কিন্তু ভারতের অকৃত্রিম বন্ধু হয়ে গিয়েছে, এবং যে খলিলুর রহমান পিনাকি ভট্টাচার্য এবং তার চাচাতো ভাই আদিলুর রহমানের মাধ্যমে উপদেষ্টা হয়েছেন, তাদের সঙ্গেও তার যোগাযোগ বিচ্ছিন্ন। এখন তিনি তারেক রহমানের ঘনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী হয়ে গিয়েছেন। এখন সেখানে অবশ্যই যদি বৈঠক করেন জয়শঙ্করের সঙ্গে, সেখানে হয়তো আওয়ামী লীগ প্রসঙ্গ আসলেও আসতে পারে। ভারত বুঝে গিয়েছে যে আওয়ামী লীগ হয়তো নিকট ভবিষ্যতে ক্ষমতা আসতে পারবে না, বা যদি আওয়ামী লীগকে অন্তত রাজনীতি করার সুযোগ দেওয়া হয় এবং ভারতে যে পলাতক আওয়ামী লীগ আছে তাদেরকে দেশে ফিরানোর ব্যবস্থা করা হয়, সেটা তো কম না, তাই না? এবার আস্তে আস্তে হয়তো আওয়ামী লীগ একটা সময় আবার একটা শক্তি হয়ে উঠতে পারি বলে ভারত মনে করে। বাট নিকট ভবিষ্যতে না হলেও ভারত যে তারেক রহমান সরকারের উপরে পুরোপুরি সন্তুষ্ট, এটা বলাই যায়। আমেরিকা ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে আর দেখে না। না দেখলেও যেহেতু ভারত আমেরিকার বন্ধু, কাজেই আমেরিকা চায় যে সম্পর্কটা আমেরিকার সঙ্গেও থাকুক, ভারতের সঙ্গেও থাকুক, এবং ওই বলয়ে চলুক যে বাংলাদেশ, ভারত, আমেরিকা যাতে চীনের সঙ্গে কোনো সম্পর্ক না রাখে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখার কোনো সমস্যা নাই, এটা আমেরিকার কোনো সমস্যা নাই, কিন্তু চীনের সঙ্গে সম্পর্ক না রাখে। যদিও চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন তিনি 4-5 দিন আগে প্রধানমন্ত্রী তারেকের সঙ্গে বৈঠক করেছেন, এবং সেই বৈঠকে তিনি অনেক কথা বলেছেন। এখন আসলে ভূরাজনৈতিক বিষয় বড়ই জটিল। এখন তারেক রহমান কিভাবে এই ভূরাজনীতি সামলান, এটাই দেখার বিষয়। তো আমার এই ডিসকাশনের মানে উপসংহার হচ্ছে এই যে ডিজিএফআই এর ডিজি মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী তিনি ভারতে গিয়েছেন মূলত নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে, একটা গোপন নিরাপত্তা সম্মেলন, কোনো চিকিৎসার জন্য না। আর পল কাপুর তিনি মূলত ঢাকায় আসতেছেনই এই ইউনূস সরকারের সঙ্গে করা যে চুক্তিগুলো আছে, সেই চুক্তিগুলো যাতে তারেক রহমান সরকার কন্টিনিউ করে, এবং আকসা, জিসোমিয়া সহ বিভিন্ন নিরাপত্তা বিষয়ক বিভিন্ন চুক্তি, প্লাস এগুলোর ভিতরেই আছে যে বিভিন্ন সামরিক যন্ত্রপাতি আমদানি, তারপরে ওই যে মার্কিন জাহাজ যে তেল ভরার জন্য আসে চট্টগ্রাম বন্দরে, এইসব সার্ভিসগুলো, তারপরে যে বাণিজ্য চুক্তি হয়েছে 19% ট্যারিফ, এসব বিভিন্ন বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবেন। মূলত এই পল কাপুরের বাংলাদেশ সফরের উদ্দেশ্যই হচ্ছে মূলত বাণিজ্য। বাট যদি ভারত রিকোয়েস্ট করে আওয়ামী লীগের বিষয়ে, তাহলে সেই বিষয়ে হয়তো তারেক রহমানের সঙ্গে পল কাপুরের কথা হতে পারে। দর্শক, আপনাদের মতামত জানতে চাই। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই।